অনলাইনে ক্লাসটা স্টুডেন্ট দরকার ছিল ছিল এরা পাবলিক ক্লাসটা আরো করলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমাদের দেখতে দেখতে ক্লাস শেষের দিকে চলে আসছে। যে কোনো মুহূর্তে পরীক্ষার ডেট হতে পারে। তো বিজনেস ইংলিশের ক্লাস অনেকগুলো নেওয়া হয়েছে এ পর্যন্ত। বোধহয় প্রায় 8 অথবা 9টি ক্লাস আমরা করেছি এবং চূড়ান্ত সাজেশন ও উত্তরপত্র আমরা অনলাইনে পিডিএফ ফাইলের মাধ্যমে সার্ভ করেছি এবং অফিসিয়াল ভাবে এর হার্ড কপিও আমরা সংরক্ষণ করেছি। আপনাদের যাদের উত্তরপত্র সংগ্রহ করা হয়নি তারা অফিস থেকে যোগাযোগ করে হার্ড কপি নিতে পারবে এবং অনলাইন থেকে আপনারা পিডিএফ ফাইল সংরক্ষণ করে ওখান থেকেও আপনারা পেড করে নিতে পারবেন। তো আজকে আমরা একটা ক্লাস দেখছি এখানে, ঠিক যেভাবে আমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্র হয় ঠিক সে আঙ্গিক এটাকে সাজানো হয়েছে। তো এখানে প্রথম গ্রুপ এ তে আমাদের এমসিকিউ থাকে এবং এমসিকিউ গুলো অপশন দেখা যায় 3 অথবা 4 অপশন থাকে এবং এই এমসিকিউ গুলোর আসলে কোনো নির্দেশিকা, ডেফিনেটলি কোনো নির্দেশিকা নাই। যে কোনো আঙ্গিকে, যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে, গ্রামাটিক্যাল হোক, জেনারেল নলেজ হোক, অথবা বিজনেস পারপাস হোক, অর্থাৎ বিষয় ভিত্তিক এবং জেনারেল নলেজের মধ্যে সংমিশ্রণে এই প্রশ্নগুলো হয়ে থাকে। তো আমরা এখানে ঠিক আগের মতোই দেখছি যে এমসিকিউ প্রশ্ন আমরা এখানে বেশ কয়েকটা এমসিকিউ নিয়ে আসছি। এখানে ফার্স্ট এমসিকিউ প্রশ্নটা দেখা যাচ্ছে, আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল কান্ট্রি, এয়ার্স গ্যাপ রিলিজিয়াস, put the right word in this gap from the list. A have, B is, C are এবং ডি অপশনে এখানে আছে অলসো। এখানে আমরা অ্যান্সার হিসেবে বি কে নিয়েছি। অপশন ডি এখানে অ্যান্সার ইজ। ইজ কেন হবে, কেন ইটটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। Try to analyze the right word is in this position. What is the cause of inserting the word is in this gap? সলিউশনে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখছি we see in the solution this question is about subject verb agreement. এখানে যে কোশ্চেনটা আমরা দেখছি এই কোশ্চেনটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট কে কেন্দ্র করে আমরা এখানে ভার্বটাকে ইনসার্ট করব। তো এখানে আমরা সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের মধ্যে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট means the verb in a sentence must agree in number. সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে, এর অর্থ হচ্ছে যে ভার্বটা বসবে একটা সেন্টেন্সের মধ্যে ইন এ নাম্বার, তার নাম্বারের আগে, সিঙ্গুলার অর প্লুরাল, উইথ ইটস সাবজেক্ট, উইথ ইটস সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে নাম্বারকে সম্মত করে, নাম্বারের উপরে ভিত্তি করে সে
সাবজেক্টের নাম্বারের উপরে ভিত্তি করে সে তার ভাবকে চিহ্নিত করবে। তো ইন দিস রেসপেক্ট the verb is created singular or plural. এই দৃষ্টিকোণ থেকে ভাবটা হয় সিঙ্গুলার রূপ ধারণ করবে নইলে প্লুরাল রূপ ধারণ করবে। তো আমরা দেখি এখানে the sentence starts with, এই সেন্টেন্সটা starts with our country. In this sentence the subject our country, subject our country, which is singular. Our country is treated as a singular, not plural. Therefore, সুতরাং the verb needs to be singular. এই কারণে এই সেন্টেন্সের ভাবটাও সিঙ্গুলার হবে। এখানে আমরা অপশনের মধ্যে 4 অপশন have, is, are, also. Have stated as a verb indicated as a plural, is stated as a verb indicated as a singular, are stated as a verb indicated as a plural. Also, it's not treated as a verb. So, here we see the 3 form of verb. 2 are plural and the 1 is singular. So, in this position, singular is inserted according to the rule of grammar. So, the right information in this position is each. Each word each is এখানে right word because the subject is treated as a singular, so the verb must be treated as a singular. So each is the right word in this gap according to the rules. Subject verb agreement, according to the subject verb agreement. আমরা অনলাইনে দেখছি শিল্পী খাতুনকে দেখতে পাচ্ছি। শিল্পী, কথা শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাসটা একটু বিঘ্নতা সৃষ্টি হয়েছিল, স্যার হঠাৎ সমস্যার কারণে চলে গেল, আমার আসতে দেরি হয়ে গেল, এই কারণে মধ্যবর্তী সময়ে ক্লাসটা একটু বাধাগ্রস্ত হলো। তো স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, এখানে একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল কান্ট্রি, দেয়ার্স ইজ রিলিজিয়াস, তারা সবাই ধার্মিক। সেন্টেন্সের মধ্যে আওয়ার কান্ট্রি সাবজেক্ট, so subject is treated as a singular, so the verb must be treated as a singular. Subject verb agreement according to the rule of subject verb agreement, subject verb agreement এর রুল অনুযায়ী এখানে আমরা সিঙ্গুলার ভার্বকে নিব। have treated as a plural, are treated as a plural, also does not treated as a verb, so is treated as a singular verb. So in this position the right information each is inserted in the gap. We try to find out the meaning of the sentence, then it exists clear to us. Our country, আমাদের দেশ, is a spiritual country, হয় ধার্মিক দেশ, ধর্মের দেশ, ধর্মভিত্তিক দেশ, ধার্মিকদের দেশ, theirs, তাদের, তারা হয়, each religious, তাই তারা ধার্মিক, theirs অথবা they are, এই theirs is religious, তাই তারা ধার্মিক, তাদের চিন্তা ভাবনাটা ধার্মিকতা সঙ্গত কারণে এখানে আমরা ইজ বসিয়েছি। আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার, সো ভার্ব সিঙ্গুলার। এখানে আমরা নাম্বার 2 আরেকটা মাল্টিপল চয়েস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে বিষয়টা আলোচনা করলাম এখন, যে সেন্টেন্সের উপরে এখানে কোন ভার্বটা আমরা অ্যাড করব, এর উপরে কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনো সমস্যা আছে কিনা? বুঝতে কি কোনো সমস্যা? আমি যেটা আলোচনা করলাম এখন, যে সেন্টেন্সটা আলোচনা করেছি, এর উপরে কোনো প্রশ্ন আছে? নাই না স্যার। আচ্ছা, বোঝা গিয়েছে না? তো নাম্বার 2, এখানে আওয়ার স্যার, আমাদের শিক্ষক, টিচেস ম্যাথমেটিক্স, আমাদের শিক্ষক টিচেস শিক্ষা দেন, এখানে সাবজেক্ট আওয়ার টিচার,
এটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, এটা সাবজেক্ট সিঙ্গুলার। টিচেস, এখানে আমার প্রশ্ন নয়, টিচেস ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়েছে। ম্যাথমেটিক্স, গ্যাব ইংলিশ, এখানে অ্যাকুস, বিসাইডস, বিসাইড, বোথ, এই চারটা অপশন এখানে রয়েছে। চারটা অপশনের অ্যান্সার দিয়ে দিয়েছি সি, বিসাইড। Why is beside is right form in this place? We will try to prove teach. আমরা ডিসাইডটা কেন হলো এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। দেখি আমাদের সলিউশনে কি বলছে। অপশন এ অ্যাক্রস, আমরা কিন্তু সলিউশনের উত্তরটা নিয়ে আসছি, কি অ্যান্সারটা নিয়ে আসছি। এখানে অ্যান্সার কিন্তু অপশন সি, বিসাইড। এই যে বিসাইড শব্দটাকে কিন্তু আমরা অ্যান্সার হিসেবে নিয়ে আসছি। তো আমরা দেখি সলিউশনে আমরা ট্রাই করব এই 4 এক্সাম্পলকে বা 4 অপশনকে আমরা অ্যানালাইসিস করার। উইল ট্রাই টু অ্যানালাইসিস দ্য 4 অপশন based on the existence of this word. তো অপশন এ অ্যাক্রস, অ্যাক্রসটা কোথায় ব্যবহার করা হয় এটা আমাদের জানতে হবে। ট্রাই টু নো দা রাইট পজিশন অফ দ্য ওয়ার্ড অ্যাক্রস। অ্যাক্রস মিন্স ফ্রম অন সাইড টু অ্যানাদার, একটা পাশ থেকে আরেকটা পাশ যখন আমরা উল্লেখ করব সেটা বোঝাতে আমাদের অ্যাক্রস ব্যবহার করা হবে। ইট ডাজ নট ফিট দ্য কনটেক্সট অফ টিচিং টু অবজেক্ট, ইট ডাজেন্ট ফিট দ্য কনটেক্সট অফ টিচিং টু অবজেক্টস। এখানে কিন্তু আমরা ইন্ডিকেট করে দিয়েছি। এই যে অপশনটা আমরা দেখছি, এখানে আমরা যে জিনিসটা দেখছি যে এটা কিন্তু ইট ডাজ নট ফিট, এটা উপযুক্ত নয় দ্য কনটেক্সট, কনটেক্সটের ক্ষেত্রে অফ টিচিং, টিচিং কনটেক্সটের ক্ষেত্রে টু অবজেক্ট, টু সাবজেক্টস, দুইটা বিষয়ের মধ্যে এই জিনিসটা আসলে গ্রহণযোগ্য নয়। সঙ্গত কারণে এক প্রশ্রয় এখানে হবে না। অন সাইড টু দ্য আদার সাইড, এক সাইড থেকে আর এক সাইড বোঝাতে এটা ব্যবহার করা হয়। সঙ্গত কারণে আমরা এটাকে অমিট করলাম, এটা আসলে হচ্ছে না। এবার অপশন বিতে আমরা দেখি বিসাইডস। এই বিসাইডস শব্দটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিসাইডস মিন্স ইন এডিশন টু, অধিকন্ত অর্থে ব্যবহার করা হয়। আমরা উইল ট্রাই টু নো দা রাইট মিনিং অফ দ্য ওয়ার্ড। আমরা কিন্তু এই ওয়ার্ডগুলোর সঠিক অর্থ এবং এর ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে বিসাইডস, এর অর্থ হচ্ছে ইন এডিশন টু, অধিকন্ত, এরকম ধরনের অর্থ আসে। তো দিস ইজ দ্য কারেক্ট অপশন, এটা হচ্ছে কারেক্ট অপশন বিকজ ইট ইন্ডিকেটস দ্যাট, এটা ইন্ডিকেট করে ইংলিশ ইজ অ্যানাদার সাবজেক্ট, ইংলিশ হচ্ছে আর একটা সাবজেক্ট টট ইন এডিশন টু ম্যাথমেটিক্স। টট যেটা শিক্ষা দেওয়া হয়, ইন এডিশন টু ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের সাথে সম্পৃক্ত। আর অপশন সি টা হচ্ছে বিসাইড, বিসাইড মিন্স নেক্সট টু অর বাই দ্য সাইড অফ, ইট ডাজ নট ফিট দ্য কনটেক্সট অফ টিচিং সাবজেক্ট। এটা কিন্তু টিচিং সাবজেক্টে গ্রহণযোগ্য নয়। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, এই অপশনটা হচ্ছে বি হবে। তো এখানে যেটা বলা হচ্ছে বিসাইডস, বিসাইডস শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি। পাশাপাশি বলতে আমরা কি বুঝি, যেমন আমি কলম কিনেছি, এর পাশাপাশি আমি কি কিনেছি, আই হ্যাভ বট পেন বিসাইডস খাতা। আমি কলমের পাশাপাশি কিন্তু কি কিনেছি, খাতা কিনেছি। এখানে কিন্তু অপশন বিটা হচ্ছে বিসাইডস মিন্স ইন এডিশন টু, অধিকন্ত, অতিরিক্ত, পাশাপাশি, সাথে সাথে, এরকম ধরনের তথ্য ইনফরমেশন সার্ভ করতে আমরা এই বিসাইডস এইচ যোগের শব্দটাকে ব্যবহার করব। এখানে বলা হচ্ছে দিস ইজ দ্য কারেক্ট অপশন, এটা হচ্ছে সঠিক অপশন বিকজ, কারণ হচ্ছে ইট ইন্ডিকেটস দ্যাট ইংলিশ ইজ অ্যানাদার সাবজেক্ট টট ইন এডিশন টু ম্যাথমেটিক্স, যেটা নাকি ম্যাথমেটিক্স এর সাথে সম্পৃক্ত। এরপরে হচ্ছে অপশন সি, অপশন সি তে হচ্ছে বিসাইড, বিসাইড মিন্স নেক্সট টু অর বাই দ্য সাইড অফ, ইট ডাজ নট ফিট দ্য কনটেক্সট অফ টিচিং সাবজেক্ট, এটা কিন্তু টিচিং সাবজেক্টের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এরপরে হচ্ছে অপশন ডি তে বোথ আছে। আমরা জানি যে বোথ হচ্ছে ইন্ডিকেট টু থিংস, এটা সাবজেক্টের সাথে সম্পৃক্ত হয় না, দুইটা বিষয়ের সাথে সম্পৃক্ত হয়। সো আমরা
এখানে কিন্তু আমরা অপশন বিটাকে বিসাইডস শব্দটাকে কিন্তু উত্তর হিসাবে অ্যান্সার হিসাবে আমরা গ্রহণ করছি, যেহেতু বোধ দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে ব্যবহার করা হয়। বিসাইড এবং অ্যাক্রস এই দুইটা ওয়ার্ড কিন্তু টিচিং কনটেক্সটের ক্ষেত্রে ইট ডাজ নট ফিট দ্য কনটেক্সট অফ টিচিং। টিচিং কনটেক্সটের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়, সাবজেক্ট টিচিং সাবজেক্টের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। সো বি কে আমরা অ্যান্সার করলাম। এরপরে আমরা নাম্বার 3 আর একটা অপশন এখানে দেখতে পাচ্ছি, আমরা একটা মাল্টিপল চয়েস এখানে দেখতে পাচ্ছি। দ্য বয়েজ ওয়্যার প্লেইং ক্রিকেট, সবথেকে সহজ, মোস্ট ইজি। চেঞ্জ দ্য ভয়েস, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব, বাট কিন্তু উই ডোন্ট ইন্ডিকেট দ্য সেন্টেন্স প্যাসিভ অর অ্যাক্টিভ, কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ অথবা অ্যাক্টিভ কিন্তু করিনি। সো আমরা এখানে কি করব, এই সেন্টেন্সটাকে আগে আমরা আইডেন্টিফাই করব, ট্রাই টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্স এজ অ্যাক্টিভ অর প্যাসিভ। আমাদেরকে প্যাসিভ অথবা অ্যাক্টিভ এটা খুঁজে বের করতে হবে যে সেন্টেন্সটা কোন পজিশনে আছে। তো এখানে দ্য বয়েজ ওয়্যার প্লেইং ক্রিকেট সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, এটা অ্যাক্টিভ পজিশনে আছে। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, মাস্ট বি ট্রিটেড অ্যাজ এ প্যাসিভ, আমরা এটাকে প্যাসিভ সেন্টেন্স করব। তো প্যাসিভ করলে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে, ফার্স্টে আমাদেরকে খুঁজতে হবে ফাইন্ড আউট দা অবজেক্ট। অবজেক্টে আমরা ক্রিকেট পেয়েছি, এরপরে হচ্ছে অবজেক্ট আমরা কি পেয়েছি, এই যে ক্রিকেট, ক্রিকেট শব্দটাকে আমরা অবজেক্ট পেয়েছি। তাহলে এই ক্রিকেট শব্দটাকে আমরা সাবজেক্ট পজিশনে নিয়ে আসবো। আমরা সাবজেক্ট পজিশনে এই যে ডি ইনফরমেশনটা রয়েছে, এই ডিতে আমরা খেয়াল করছি এর উত্তরটা রয়েছে এখানে। আমরা কি করলাম, ক্রিকেটটাকে আমরা সাবজেক্ট পজিশনে নিয়ে আসলাম। এরপরে আমরা কি করব, ক্রিকেটটাকে সাবজেক্ট পজিশনে নিয়ে আসার পরে আমরা যে কাজটা করব, এটা কোন সেন্টেন্স কোন টেন্স সেটাকে আমরা বের করার চেষ্টা করব। এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার এর সাথে বিং যোগ করব। আমরা ওয়াজ বিং এখানে যোগ করেছি, অ্যাড করেছি ওয়াজ বিং, এই যে ওয়াজ বিং আমরা অ্যাড করেছি। এরপরে আমরা ভার্বটাকে খুঁজে বের করার চেষ্টা করব। প্লেইং ওয়ার্ডটা হচ্ছে এখানে ভার্ব। সো অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ বেসিক all the verbs created as verb 3, এখানে আমাদের verb 3 তে নিয়ে আসতে হবে। তো প্লে শব্দটাকে আমরা প্লেইং শব্দটাকে প্লে করলাম। এরপরে অ্যাকর্ডিং টু রুল উইল ইনসার্ট ইন ফ্রন্ট অফ দ্য ভার্ব বাই, আমরা বাই যোগ করেছি এখানে। এই যে সেন্টেন্সের মধ্যে আমরা বাই যোগ করলাম, এই যে বাইটাকে আমরা যোগ করে দিয়েছি। এরপরে আমাদের সাবজেক্টটাকে আমরা কি করলাম, বাইটাকে যোগ করার পরে আমাদের এখানে যে বয়েজ শব্দটা আছে দ্য বয়েজ, এই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট পজিশনে নিয়ে আসলাম। এই যে অবজেক্ট পজিশনে নিয়ে আসছে এখানে দ্য বয়েজ। এখন আমাদের সেন্টেন্সটা সঠিক হয়ে গেল এবং আমরা উত্তর হিসেবে কিন্তু এটাকে গ্রহণ করলাম। তাহলে অপশন কোনটা আমাদের, অপশন হচ্ছে ডি। এই অপশন ডিটা হচ্ছে ক্রিকেট ওয়াজ বিং প্লেইড বাই দ্য বয়েজ, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশন ডি। এরপরে আমরা 4 নাম্বার আর একটা আমরা মাল্টিপল চয়েস এখানে দেখছি, ইউ হ্যাভ ফিনিশড ক্যাপ অ্যাট লাস্ট। ইউ হ্যাভ ফিনিশড ক্যাপ, সরি ক্যাপ লাস্ট, লাস্ট। তো আমরা এটা প্রায় সবাই জানি, লাস্টের সাথে প্রিপজিশনটা অ্যাড যুক্ত হয়। তো এরপরেও আমরা চেষ্টা করব যে অপশনগুলো এখানে প্রিপজিশনগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা প্রিপজিশন কোন পারপাস, কোথায় কি অবস্থায় ব্যবহার করা হয় সেই বিষয়টা আমরা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখেন এখানে অ্যান্সার ডিটাকে আমরা নিয়েছি, ডি হচ্ছে অ্যাট, অ্যাট লাস্ট আমরা জানি অবশেষে, এটা প্রায় সব স্টুডেন্টের এটা মুখস্থ আছে, কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে যে অন্যান্য প্রিপজিশন গুলো কিভাবে কোন আঙ্গিকে কোথায় ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখছি ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে ইউ হ্যাভ ফিনিশড তুমি শেষ করেছো, গ্যাপ লাস্ট, দ্য কারেক্ট প্রিপজিশন টু ইউজ ইজ অ্যাট, এখানে হচ্ছে সঠিক প্রিপজিশনটা অ্যাট। সো সুতরাং দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ ইউ হ্যাভ ফিনিশড অ্যাট লাস্ট, এটা হচ্ছে আমাদের কমপ্লিট সেন্টেন্স। এই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে
অ্যাড যেখানে আছে সেটাকে আমরা অ্যান্সার হিসেবে সিলেক্ট করব, অ্যাট। এরপরে আমরা দেখি দ্য প্রিপজিশন অ্যাট ইজ ইউজড টু স্পেসিফিক এ পার্টিকুলার পয়েন্ট ইন টাইম অর এ স্পেসিফিক মোমেন্ট when something happened or was completed। অর্থাৎ অ্যাডটা কোথায় ব্যবহার হয়, অ্যাড কোথায় ব্যবহার হয় এটা আমাদেরকে জানতে গেলে আমরা এখানে দেখছি একটা বিষয় যে দ্য প্রিপজিশন অ্যাড, প্রিপজিশন অ্যাডটা, দ্য প্রিপজিশন অ্যাড ইজ ইউজড, এটা ব্যবহার করা হয় টু স্পেসিফাই, স্পেসিফাই করতে, সুনির্দিষ্ট করে দিতে, এ পার্টিকুলার পয়েন্ট, একটা স্বতন্ত্র স্থান, ইন টাইম সময়ের ক্ষেত্রে, অর স্পেসিফিক মুভমেন্ট অথবা একটা নির্দিষ্ট মুহূর্তকে বিবেচনা করতে। যেমন অ্যাট 7 o'clock, নির্দিষ্ট সময়কে আমরা উল্লেখ করলাম। অ্যাট আফটারনুন, বিকালবেলা, একটা নির্দিষ্ট ক্ষণকে আমরা উল্লেখ করলাম। when something happened, যখন কোনো ঘটনা সংঘটিত হয়। যেমন 8টায় আমি সেখানে গিয়েছিলাম, I went there at 7 o'clock, আমি সেখানে কয়টায় গিয়েছিলাম, 8টায় গিয়েছিলাম। এই যে at 7 o'clock, এই অ্যাডটা কিন্তু সময়কে নির্দেশ করেছে। কাকে নির্দেশ করছে? একটা সময়কে নির্দেশ করেছে। I went there, I went there at 7 o'clock, at 7 o'clock, আমি 8টার সময় সেখানে গেছিলাম। এখানে অ্যাডটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করছে, এই যে অ্যাড নির্দিষ্ট সময়কে উল্লেখ করছে। আর হচ্ছে কি বলা হচ্ছে, অ্যাট লাস্ট, এটা হচ্ছে ইন দিস সেন্টেন্স অ্যাট লাস্ট, অ্যাট লাস্টটা হচ্ছে মিন্স, এর অর্থ অবশেষে। আমরা দেখি means that you completed something after a period of time or effort, যে একটা কাজ শেষ করার পরে, আফটার এ পিরিয়ড, কিছুক্ষণ পরে একটা কাজ শেষ হলো, অথবা কিছু চেষ্টার পরে একটা কাজ শেষ হলো, এরকম ধরনের তথ্য, ইনফরমেশন সার্ভ করতে অ্যাড ব্যবহার করা হয়। এটাও কিন্তু নির্দিষ্ট ক্ষণকে উল্লেখ করেছে অ্যাড শব্দটা। দেখেন, ইন দিস সেন্টেন্স অ্যাট লাস্ট মিন্স অবশেষে। এখানে আমরা ইংরেজিতে বিষয়টা এরকম ভাবে দেখিয়েছি, দ্যাট ইউ কমপ্লিটেড সামথিং, যে তুমি কমপ্লিট করেছো কিছু, আফটার এ পিরিয়ড অফ টাইম, কিছু সময় কাজ করার পরে, আর ইফোর্ট, কিছু প্রচেষ্টার পরে। emphasizing the sentence of relief or accomplishment, এই জিনিসটা কি করে গুরুত্ব আরোপ করে, দ্য সেন্স, একটা ধারণা, অফ রিলিফ, মুক্ত হওয়ার ধারণা, or accomplishment অথবা কোনো কিছু সম্পাদন করার ধারণাকে উল্লেখ করতে এই অ্যাট লাস্ট, এই শব্দগুলো এখানে ব্যবহার করা হয়। অ্যাট লাস্ট শব্দের অর্থ হলো অবশেষে, যেটা কোনো ক্ষণ, কোনো মুহূর্ত, কোনো প্রচেষ্টা, কোনো সময়ের ব্যাপ্তি ইত্যাদি শনাক্ত করতে, সুনির্দিষ্টভাবে বলে দিতে ব্যবহার করা হয়। সঙ্গত কারণে এখানে অ্যাট প্রিপজিশনটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে আমরা নাম্বার 5, ইট ওয়াজ হি হু পুট এ স্পোক ইন মাই হুইল, হু পুট এ স্পোক ইন মাই হুইল, এই পুট এ স্পোক ইন মাই হুইল স্টেটেড অ্যাজ এ ফ্রেজ, এটা কিন্তু ফ্রেজ। আপনাদের এরকম ধরনের মাল্টিপল চয়েস প্রায় আসতে দেখা যাবে, একটা কনফার্ম মাল্টিপল চয়েস কিন্তু এখানে, অর্থাৎ অপশন, অপশনের মধ্যে, অর্থাৎ এমসিকিউ এর মধ্যে কমপক্ষে একটা মাল্টিপল চয়েস থাকবে। এভাবে, ঠিক যেভাবে এইটা আমরা দেখছি, এভাবে এই জিনিসটা আসতে পারে। তো এখানে আমরা যে জিনিসটা দেখছি, ইডিয়াম ফ্রেজ, যে পুট এ স্পোক ইন মাই হুইল, এটা কিন্তু আমাদের একটা ইডিয়াম ফ্রেজ। এই ইডিয়াম ফ্রেজটার অর্থ হচ্ছে টু মেক ইট ডিফিকাল্ট ফর সামওয়ান টু অ্যাচিভ সামথিং দে হ্যাড প্ল্যান্ড টু ডু। টু মেক ইট ডিফিকাল্ট, এটাকে ডিফিকাল্ট করে ফেলা, কষ্টকর করে তোলা, ফর সামওয়ান, কারোর জন্য কষ্টকর করা, টু অ্যাচিভ, সম্পাদন করতে কোনো জিনিস, দে হ্যাড হ্যাপেন টু ডু, দে হ্যাড হ্যাভ প্ল্যান টু ডু, যে পরিকল্পনা তারা করেছিল, এই পরিকল্পনাটাকে সম্পাদন করতে খুব কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়া, এটা বোঝাতে আমরা পুট এ স্পোক ইন মাই হুইল, এটা আমরা ব্যবহার করি এই ফ্রেজটা। অর্থাৎ কষ্টসাধ্যের মধ্য দিয়ে পরিকল্পনাকে সম্পাদন করার চেষ্টা করা, এইটা বোঝাতে আমরা ব্যবহার করি। তো আমরা এখানে অপশনগুলো দেখছি,
tried to cause an accident. B number, helped in the execution of plan, or thought in the execution of the plan. আমি এখানে উল্লেখ করেছি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, আর ডিস্ট্রয়েড দ্য প্ল্যান, প্ল্যানটাকে ধ্বংস করে দেয়া। আমরা নিচ থেকে আসি, অপশন ডি তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরিকল্পনাটাকে কি করে দেয়া, নষ্ট করে দেয়া, পরিকল্পনাটাকে ধ্বংস করে দেয়া। তাহলে এর অর্থ এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা আমাদের অ্যান্সার হিসেবে নিয়ে আসা যাচ্ছে না। আর থটেড ইন দ্য এক্সিকিউশন অফ দ্য প্ল্যান, পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়া বা ব্যর্থ হয়েছে এরকম অর্থ বোঝাতে আমার মনে হয় এই যে ইডিয়াম ফ্রেজটা রয়েছে এটাকে ইনপুট করা যায় এখানে, এটার সাথে এটা বাস্তবতার কিছুটা মিল রয়েছে। তো মেক ইট ডিফিকাল্ট ফর সামওয়ান, কোন ব্যক্তির জন্য কষ্টকর হয়ে ওঠা কোনো কিছু অর্জন করতে যে পরিকল্পনা তারা করেছিল, অর্থাৎ পরিকল্পনাটা বাস্তবায়নের ক্ষেত্রে কষ্টকর হয়ে যাওয়া, এটা বোঝাতে পুট এ স্পুট ইন মাই উইল এই ফ্রেজটা ব্যবহার হয়। সো দ্যাট সি, দ্য অপশন সি ইজ দ্য রাইট ইনফরমেশন ইন দিস কোশ্চেন। তো সি কে আমরা এখানে অ্যান্সার হিসেবে গ্রহণ করছি। থট শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া, আর এক্সিকিউশন শব্দের অর্থ, প্ল্যান শব্দের অর্থ হলো পরিকল্পনা, এক্সিকিউশন শব্দের অর্থ হলো বাস্তবায়ন। তাহলে পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়া মিন্স টু মেক ইট ডিফিকাল্ট ফর সামওয়ান টু অ্যাচিভ সামথিং দে হ্যাড প্ল্যান টু ডু। যে পরিকল্পনা তারা করেছিল পরিকল্পনাটা বাস্তবায়নে কষ্টকর হয়ে পড়াই হচ্ছে এখানে আমাদের পুট এ স্পোক ইন মাই উইল অর্থে ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা যে বিষয়টা এখানে দেখছি গ্রুপ, তাহলে সি এটাকে কিন্তু আমরা উত্তর হিসেবে নিয়ে নিলাম। তো এখানে আমাদের অপশন সি কে আমরা অ্যান্সার হিসাবে এখানে গ্রহণ করছি। কোনটা? অ্যান্সারটা হচ্ছে এই যে সি, এটাকে আমরা অ্যান্সার হিসেবে গ্রহণ করলাম, এটা অ্যান্সার। তো আমরা 5টি এমসিকিউ কোশ্চেন এখানে দেখলাম। এরপর আমাদের গ্রুপ বি তে যাব। গ্রুপ বি এর মধ্যে আমাদের 2 মার্কস প্রত্যেকটা প্রশ্নে, 4টা প্রশ্ন থাকবে। এখানে আমাদের কিন্তু কোনো অপশন থাকবে না, 4টে উত্তর দিতে হবে। তো এখানে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দ্য ইম্পর্টেন্স অর ইফেক্টিভনেস অফ এ পোস্টার। আমি বোধহয় মনে হয় প্রিভিয়াস ক্লাসে পোস্টার সম্পর্কে কথা বলেছিলাম, পোস্টার কি, পোস্টারের কার্যকারিতা এই সম্পর্কে কথা বলেছিলাম। তো এখানে আজকে যে বিষয়টা আমরা এখানে চেষ্টা করেছি তুলে ধরার, যে ইম্পর্টেন্স অফ এ পোস্টার, একটা পোস্টারের গুরুত্ব কি অথবা কার্যকারিতা, ইফেক্টিভনেস, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা মাঝে মাঝে আসতে দেখা যায়। তো এখানে যদি এরকম প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এ পোস্টার, অথবা হোয়াট ইজ দ্য ইফেক্টিভনেস অফ এ পোস্টার, অথবা হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ এ পোস্টার, এরকম ধরনের প্রশ্নটা ভিন্ন ভিন্ন কাঙ্গিকে ভিন্ন ভিন্ন কায়দায় কিন্তু আসতে পারে। উত্তর অ্যান্সারটা কিন্তু সেম, একই রকম অ্যান্সার হবে, এর অতিরিক্ত কোনো কিছু লেখার দরকার নাই 2 মার্কসের জন্য। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্স অফ পোস্টার অথবা ইফেক্টিভনেস অফ এ পোস্টার, আমরা যখন বাইরে চলি তখন দেখি অসংখ্য পোস্টার চারিদিকে, একেবারে দেওয়ালের সাথে লটকানো, গাছের সাথে লটকানো অনেক পোস্টার। এই পোস্টারটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে মানুষের দৃষ্টিকে আকর্ষণ করা পণ্যের দিকে, অর্থাৎ যে পণ্য সে বিক্রি করছে, সেবা পণ্য হতে পারে অথবা কোনো বিশেষ জিনিস হতে পারে, এরকম ধরনের যা সে বিক্রি করছে, যা সে অ্যাড করছে, অ্যাডভার্টাইজ করছে, সেটাকে কি করা, মানুষের চোখে ধরিয়ে দেওয়া, এরকম কোনো তথ্য, এই ইনফরমেশন সার্ভ করতে কিন্তু পোস্টার ব্যবহার করা হয়। তো পোস্টারের যে গুরুত্ব, এই গুরুত্বের ক্ষেত্রে কি অ্যাফোর্ডেবিলিটি, একটা পোস্টার আপনি লিখবেন, পোস্টারে আপনি লিখলেন যে ধরে নেন যে আপনি একটা পণ্য বিক্রি করবেন, আপনার পুরাতন একটা বাইক রয়েছে, বাইকটা আপনি বিক্রি করবেন। প্রথম বাইকটা বিক্রি করতে আপনি একটা এরিয়ায় আপনার পোস্টারটাকে আপনি পরিবেশন করলেন, বাট ওই এলাকার মানুষ এই যে বাইকটা কিনবে এই ক্রয়ের ক্ষমতা তাদের নাই। আমাদের কিন্তু দেশে অর্থাৎ আমাদের আশপাশে একটা একটা এরিয়া কিন্তু এক এক রকম অর্থনৈতিক সলভেন্সি নিয়ে তারা চলে। তো আপনাকে আগে দেখতে হবে আপনার পোস্টারটা, মানে কি করা, পোস্টারটা ব্যবহার করার সময়ে দেখতে হবে যে যে এলাকায় পোস্টারটা আমি ব্যবহার করছি এই এলাকার মানুষের ওই বিষয়টা ক্রয় ক্ষমতা কতটুকু আছে।
এই বিষয়টাকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ট্রাই টু আইডেন্টিফাই দ্য ক্যাপাবিলিটি অফ দ্য পিপল ইন দ্যাট লোকালিটি টু বাই দ্য থিংস or সার্ভিস। আমাকে আগে ফার্স্টলি যেটা ভাবতে হবে, যে পোস্টারটা আমি দিচ্ছি, যে পাবলিসিটিটা আমি করছি, এই পাবলিসিটিটা কতটুকু তারা গ্রহণ করতে পারবে। এই জন্য ক্রয় ক্ষমতা, অ্যাফোর্ডেবিলিটি, এই যে পোস্টারটা আপনি ব্যবহার করবেন, এটা পোস্টারে যে তথ্য আপনি দিয়েছেন সেটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, সক্ষমতার মধ্যে থাকতে হবে। ওখানে যে অ্যাডটা দিয়েছেন, এই অ্যাডের সক্ষমতার মধ্যে ওই রিজনের মানুষকে থাকতে হবে। নাম্বার টু হচ্ছে ভিজিবিলিটি, দৃশ্যমান। অর্থাৎ একটা পোস্টার আপনি ব্যবহার করলেন ছোট্ট, যেটা নাকি মানুষ পাশে যেও দেখতে পায় না, এরকম ধরনের একটা পোস্টার আপনি ব্যবহার করলেন। এই পোস্টার দিয়ে আসলে কোনো লাভ নাই, এটা দিয়া এবং না দিয়া উভয় সমান হবে। এই জন্য ইম্পর্টেন্স অফ পোস্টারের নাম্বার ওয়ান হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে ওই পোস্টারটা। এরপরে হচ্ছে পোস্টার নয়, অর্থাৎ পোস্টারে যে সেবা আপনি চাচ্ছেন সেই সেবাটা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। এরপরে দৃশ্যমানতা থাকতে হবে, রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতা থাকতে হবে। এই পোস্টারে আপনি একটা পোস্টার দিয়ে দিলেন, একটা ঠিকানা সার্চ করলেন, সেখানে একটা অ্যাড্রেস দেন, এই অ্যাড্রেসে আসলে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না খুঁজে, এই পোস্টার দেওয়া এবং না দেওয়া উভয়ই হয়েছে সমান। সঙ্গত কারণে এর নির্ভরযোগ্যতা থাকতে হবে। পোস্টারে যে মোবাইল ফোনটা আপনি ব্যবহার করেছেন এটা নির্ভরযোগ্য হতে হবে, যে ঠিকানাটা আপনি দিয়েছেন নির্ভরযোগ্য হতে হবে। অর্থাৎ আলটিমেটলি এই পোস্টারটা মানুষ অনুসরণ করে যেন সেখান থেকে কোনো তথ্য অর্থাৎ ইনফরমেশন তারা টেক আউট করতে পারে, এই বিষয়টাকে আপনার খেয়াল রাখতে হবে পোস্টারের ক্ষেত্রে। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা থাকতে হবে তার মধ্যে, ইম্প্যাক্ট, তার প্রভাব থাকতে হবে, রেসপন্স, প্রতিক্রিয়া যেন আসে এমন পোস্টার ব্যবহার করতে হবে। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনে নিয়ে আসতে হবে। পোস্টার দিলেন অথচ পোস্টারে কোনো কাজ হলো না, এরকম পোস্টার দিয়ে কোনো লাভ নাই। এরপরে হচ্ছে ভার্সেটাইল, বহুমুখী। বহুমুখী মানে বহুমুখিতা থাকতে হবে একটা পোস্টারে, একমুখী হলে হবে না। একটা পোস্টারের মধ্যে শনাক্ত করলেন যে আপনি বললেন যে একটা বাইক বিক্রি করা হবে, এটা একটা পোস্টার। একটা বাইক বিক্রি করা হবে, তার একটা ট্রাডিশন দিয়ে দিলেন আপনি, তার বৈশিষ্ট্য দিয়ে দিলেন, তাহলে বাইকটা সম্পর্কে কিন্তু ক্রেতারা সুস্পষ্ট একটা বিষয় অর্থাৎ ধারণা লাভ করতে পারলো, এবং কে সেই জিনিসটাকে কিনতে পারবে সব মিলে পোস্টার থেকে যেন একটা সম্যক ধারণা তারা পেতে পারে। এরকম ভার্সেটাইল অর্থাৎ বহুমুখিতা একটা পোস্টারের থাকতে হবে। এরপরে হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা, সচেতনতা অবলম্বন করে কিন্তু একটা পোস্টার নির্মাণ করতে হবে। অর্থাৎ এই 10টি কোয়ালিটি থাকলে এফেক্টিভ পোস্টারের গুরুত্ব মানুষের কাছে সমাদৃত হবে। এটাই হচ্ছে আলোচনার বিষয় ছিল। এখানে প্রশ্নটা মূলত হতে পারে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অর ইফেক্টিভনেস অফ এ পোস্টার। তো সেই ক্ষেত্রে আমরা এই উত্তরটাকে সার্ভ করব। এখানে কিন্তু প্রত্যেকটা এই যে ওয়ার্ডের পাশে অর্থাৎ ভিজিবিলিটি, রিলায়েবিলিটি, এর বিস্তারিত লেখার খুব বেশি প্রয়োজন নাই। যারা পারবেন তারা 1-2 লাইন লিখে দিলেন নিজেদের মতো করে। তো আমরা এখানে একটা দেখলাম যে প্রশ্নটা অর্থাৎ কোশ্চেনটা আমরা আমাদের সলিউশনে 14 নাম্বার প্রশ্নে আমরা দিয়েছি এবং উত্তরপত্র দিয়ে দিয়েছি। এরপরে নাম্বার 15, এটাও আমরা সলিউশন থেকে নিয়ে আসছি আজকে, যেটা আপনাদের অনলাইনে আমি সার্চ করেছি। কোশ্চেন এখানে আছে, হোয়াট ইজ বিজনেস লেটার। বিজনেস লেটারটা কি? আমরা লেটার লিখি, কিন্তু বিজনেস লেটারটা কি, এরকম একটা প্রশ্ন এই যে 2 তে অর্থাৎ গ্রুপ বি তে কিন্তু আসতে পারে। তো অ্যান্সারটা আমরা কি দেখছি এখানে, এই বিজনেস লেটার একটা বিজনেস লেটার হচ্ছে কি, ইজ এ প্রফেশনাল ফর্মাল লেটার। এটা হচ্ছে প্রফেশনাল এবং ফর্মাল লেটার। এটা কি প্রফেশনাল এবং ফর্মাল লেটার দ্যাট ইজ সেন্ট বাই ওয়ান কোম্পানি টু অ্যানাদার, যেটা নাকি একটা কোম্পানি থেকে আর একটা কোম্পানিতে দেওয়া হয়। দিস লেটার ক্যান বি ইউজড ফর প্রফেশনাল রেসপন্ডেন্স, করিসপন্ডেন্স হবে, এটা ভুল হয়েছে। এটা হচ্ছে প্রফেশনাল করেসপন্ডেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় between business client, employees, stakeholders as well as individuals। এটা কাদের মধ্যে সংঘটিত হতে পারে? এটা সংঘটিত হতে পারে বিটুইন বিজনেস ক্লায়েন্টস, অর্থাৎ যারা নাকি একসাথে বিজনেস করেন, ব্যবসা করেন, তাদের মধ্যে লেটারটা যেতে পারে, চাকরিজীবীদের মধ্যে যেতে পারে, স্টেক হোল্ডারদের মধ্যে যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল, এবং কোনো ব্যক্তির
কাছে এটা যেতে পারে যারা নাকি ব্যবসায়ের সাথে জড়িত। এটা হচ্ছে বিজনেস লেটার, যেটা বিজনেস পারপাস লেখা হয়। এরপর হচ্ছে 16 নাম্বার আরেকটা কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড বিজনেস লেটার। একটা ভালো বিজনেস লেটার হতে গেলে তার কয়টা বৈশিষ্ট্য থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে আমরা দেখছি 1 নম্বর হচ্ছে ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড বিজনেস লেটার আর, বা যাই বলি না কেন একটা হাইফেন দিয়ে আমরা লিখলাম। নাম্বার 1 হচ্ছে ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আপনি এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। এই যে 16 নাম্বার কোশ্চেনটা কিন্তু সব থেকে বেশি আজকে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে, এটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে যেটা আমরা এখন দেখছি, এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। এরকম না হলে ঘুরিয়ে অনুরূপ প্রশ্ন আসবে যার উত্তরপত্র কিন্তু সেম অবস্থায় থাকবে। তো তার ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড বিজনেস লিডার, একটা ভালো বিজনেস লিডারের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। নাম্বার 1, ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আপনাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। প্রাতিষ্ঠানিক ভাষা আপনাকে ব্যবহার করতে হবে, যে ভাষাটা সবার বোধগম্য, সবাই বোঝে, সব রিজনের মানুষ যেন বুঝতে পারে। একজন নোয়াখালীর মানুষ যদি তার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা লেটার লেখে, তাহলে এটা বোঝা কিন্তু সো মাচ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইটিংস অফ দ্যাট পারসন। ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যদি সে ব্যবহার করে, তাহলে কিন্তু এটা খুব কঠিন হয়ে যাবে অন্যদের জন্য বোঝা। ক্ষেত্র বিশেষে কিছুই বুঝবে না তারা। সো আমাকে অবশ্যই কি করতে হবে, উই হ্যাভ টু ইউজ দ্য ফর্মাল ল্যাঙ্গুয়েজ হুইচ এলিজিবল টু আন্ডারস্ট্যান্ড টু দ্য রিডার্স অফ অল, সকল লেটারের কাছে যেটা একেবারে মানে সহনীয়, সহজ, এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ আমাকে ব্যবহার করতে হবে। নাম্বার 2, রিটেন সাকসিন্টলি অ্যান্ড ইফেক্টিভলি। এটা লিখতে হবে অত্যন্ত কার্যকরভাবে এবং সফলভাবে, এটা লিখতে হবে। Playing music, set up professional audio in audio setting. হ্যালো চৈতি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এই কথা বলেন না কেন, কথা বলেন আপনারা কেউ। শিল্পী, কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে কি আমার এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, যে প্রশ্নটা এখন আলোচনা করছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যেখানে সেট আপ প্রফেশনাল অডিও কথাটা লেখা আছে, সেজন্য আমি একটু কথা বললাম। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা একটু ভালো করে দেখে রেখেন, ঠিক আছে? জি স্যার। প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা এখানে যে বিষয়টা দেখছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড বিজনেস লেটার, একটা ভালো বিজনেস লেটার, ব্যবসায়িক লেটারের বৈশিষ্ট্য কি। তো নাম্বার 1 পেলাম ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। নাম্বার 2 হচ্ছে রিটেন সাকসিন্ক্টলি অ্যান্ড ইফেক্টিভলি। আমরা এটাকে এই ওয়ার্ডটাকে আমরা সাকসিটিভলি শব্দটাকে আমরা ওয়ার্ড কমিট করে দিতে পারি, অর্থাৎ রিটেন ইফেক্টিভলি, কার্যকরভাবে লিখতে হবে আপনার, ইফেক্টিভলি অ্যান্ড অ্যাকুরেটলি এ শব্দটা ব্যবহার করতে পারি, অ্যাকুরেটলি এটাকে লিখতে হবে। অ্যাভয়েড ভার্বোসিটি, ভার্বোসিটিকে অর্থাৎ কি বলা হয় ওটাকে, মানে ভার্বোসিটি শব্দের অর্থটা হচ্ছে, আমি আসলে বাংলায় নিয়ে আসতে পারছি না। ভার্বোসিটিটাকে পরিহার করতে হবে। ভনিতা, ভনিতা, ভনিতা অর্থাৎ এরকম ধরনের একে পরিহার করতে হবে। রিটেন ইন ফুল অর সেমি ব্লক, হয় ফুল ব্লকে লিখবেন অথবা সেমি ব্লকে লিখতে হবে। ইউজ এ লেটার হেড, একটা লেটার হেড ব্যবহার করতে হবে। অ্যাটাচ এ লেটার নাম্বার অ্যান্ড লেটার সাবজেক্ট, লেটার সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাইন্ড আপ উইথ এ ভ্যালিড স্টাম্প অর সিগনেচার, ভ্যালিড স্টাম্প অর সিগনেচার দিতে হবে সেখানে। রিটেন সিস্টেমেটিক্যালি এবং পদ্ধতিগতভাবে এটাকে লিখতে হবে। এই 8টা বৈশিষ্ট্য একটা গুড গুড বিজনেস লেটার অর্থাৎ ভালো বিজনেস লেটারকে মানে লিখতে ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে আলোচনার বিষয় ছিল। এরপরে আমরা আর একটা প্রশ্ন দেখছি, যেহেতু পরীক্ষায় এসে গেছে। নাম্বার 17, হাউ মেনি কাইন্ডস অফ বিজনেস লেটার। এই বিজনেস লেটারটা কিন্তু অনেক ধরনের হয়। তো আমরা এখানে কিন্তু দেয়ার আর 4 টাইপস অফ বিজনেস লেটার, মেইনলি কথাটা ব্যবহার করব। মেইনলি, এই মেইনলি কথাটা ব্যবহার করলে আমাদের এই ঝামেলাটা চলে যাবে। মেইনলি there are 4 types of business letter.
এটা আমরা ব্যবহার করব। সেখানে হচ্ছে এই ডেটাগুলোর আবার প্রাসঙ্গিক অনেকগুলো ডেটাকে বিভাজন করা হয়েছে, প্রায় 10 থেকে 15টা বিভাজন করা হয়েছে। তো আমরা মেইনলি এটাকে করবো ইনফরমেশন লেটার, সেলস লেটার, প্রবলেম লেটার এবং কোড লেটার। এই চারটা হচ্ছে একটা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে এই চারমুখী অর্থাৎ চার কেন্দ্রিক লেটারটা বেশি লেখা লাগে। এই জন্য এই মেনলি কথাটা এখানে লিখে আমরা এই চারটা লেটারের নাম লিখবো। ইনফরমেশন লেটারটা কি জিনিস, ইনফরমেশন সার্ভ করা হয় যেখানে। সেলস লেটারটা কি জিনিস, সেলস সেলস যেখানে বাড়ানোর জন্য যে মানে লেটারটা দেওয়া হয়। প্রবলেম লেটার কোন জিনিস, প্রবলেম লেটারটা হচ্ছে কোনো দ্রব্যে কোনো কি বলা যায় যে কোনো দ্রব্যের কোনো সমস্যা আছে, এই সমস্যা চিহ্নিতকরণে যে লেটারগুলো লেখা হয়। আর গুড লেটার হচ্ছে ধন্যবাদ জানিয়ে যে লেটারগুলো লেখা হয়। একজন মানে ক্রেতারকে ধন্যবাদ জানানো হতে পারে, একজন এমপ্লয়িকে ধন্যবাদ জানাতে হতে পারে। এরকম ধরনের ধন্যবাদ জানিয়ে যে লেটারগুলো লেখা হয় এটাকে আমরা কি গুড লেটার বলি। তাহলে চারটা শ্রেণীতে বিভক্ত: ইনফরমেশন লেটার, সেলস লেটার, প্রবলেম লেটার আর গুড লেটার। এই 4 রকম লেটার আমরা এখানে দেখছি। তো আমরা যে আলোচনা করলাম এখন গ্রুপ বি থেকে, এই গ্রুপ বি এর উপরে কোনো কিছু আপনাদের জানার আছে কিনা, কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা আমার কাছে? কি চৈতি, কিছু জিজ্ঞাসা আছে? চৈতি, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? চৈতি তো কথা বলে না, শুনতে পায় আমার কথা? বলছি যে আলোচনাটা করলাম গ্রুপ বি তে, এর উপরে কোনো কিছু জানার আছে? আচ্ছা, আমরা গ্রুপ বি এর আরেকটা অপশন দেখছি যেটা সব সময়ই প্রত্যেকটা প্রশ্নে এ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি, এটা আসবে এমন নয়, এমনটি আসতে পারে। রাইট এ শর্ট কনভারসেশন বিটুইন ইউর সেলফ অ্যান্ড সেলার অফ দ্য হাউস। একটা বাড়ি বিক্রির ক্ষেত্রে অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতা উভয়ের মধ্যে একটা কি করব আমরা, উভয়ের মধ্যে আমরা একটা কথোপকথন করব। এই কথোপকথনটা কিভাবে হবে, এখানে একটা ফরম্যাট কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটা আপনারা একটু পড়ে নেবেন বাসায়। এই যে একটা ফরম্যাট আমরা এখানে দিয়েছি, একটা কিন্তু ডায়ালগ বলে যেটাকে, অর্থাৎ শর্ট কনভারসেশন। এখানে 2 মার্কস, ঠিক 2 মার্কসের উপযোগী করে আপনারা লিখবেন। এখানে মাইসেলফ এবং সেলার এই দুইজনের মধ্যে কিন্তু এই এটা লেখা হয়েছে। মাইসেলফ এবং সেলার এই দুইজনের মধ্যেই এটাকে লিখেছি আমরা। তো মাইসেলফ এখানে কি বলা হয়েছে, এক্সকিউজ মি বলে শুরু করা হয়েছে। আই এম ইন্টারেস্টেড টু বাই এ হাউস ফর মাই ফ্যামিলি, কুড ইউ সাজেস্ট এনি? আপনি কি আমাকে কোনো সাজেশন দিতে পারেন? সেলার বলছে কি, শিওর, আই এম সেলিং মাই ওন হাউস, আমি আমার নিজের বাড়িটা বিক্রি করে দেবো। মাইসেলফ তখন আমি বলছি, কুড ইউ প্লিজ শেয়ার উইথ মি ইটস ডিটেইলস, এর বর্ণনাটা কি আপনি আমাকে দিবেন? সেলার তখন বলছে, ও অফকোর্স, অফকোর্স, হ্যাঁ। ইট হ্যাজ 3 বেডরুমস, এর 3টা বেডরুম রয়েছে। ফর বাথস, 4টা বাথ রয়েছে। 2 টিভি লাউঞ্জ, 2টা টিভি লাউঞ্জ রয়েছে। অন ড্রয়িং রুম, এ কার রিপোর্টস অ্যান্ড 2 সেপারেট ইলেকট্রিসিটি মিটার, এইসব রয়েছে এখানে। মাইসেলফ তখন আমি বলছি, গ্রেট, ঠিক আছে, আই এম লুকিং ফর এ সিমিলার হাউস, এরকম একটা বাড়ি আমি চাচ্ছি। আর যদি না চান তাহলে বলবেন যে আমি এটা চাচ্ছি না, অন্যটা দরকার, এরকম ধরনের তথ্য দিয়ে এটা শেষ করতে হবে। ইট ইজ কি ফর ইচ ইটস প্রাইস, এর প্রাইসটা কত, প্রাইস বলা হয়েছে। মাইসেলফ সে বলছে যে লেট মি কনসাল্ট ইট উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্যামিলি মেম্বারের সাথে একটু আলোচনা করব, দেন আই উইল কন্ট্যাক্ট ইউ এগেন, তারপরে আবার আপনার সাথে দেখা করবো। কাইন্ডলি গিভ মি ইয়ার ফোন নাম্বার, আপনি আমার ফোন নাম্বারটা দিবেন। সেলার বলছে, শিওর, মাই ফোন নাম্বার ইজ এই, শেষ, কিন্তু এখানে কথা শেষ হয়ে গেল। তো এরপরে আরেকটা বিষয় এখানে দেখছি গ্রুপ সি তে, তাহলে গ্রুপ বি গেল। গ্রুপ সি তে আমাদের এখানে একটা ইমেইল আছে। এই ইমেইলটা কোন আঙ্গিকে লেখা হয়েছে দেখেন, এরকম ইমেইলটা প্রায় আসতে দেখা যায়, এটা আসছে একটা প্রশ্নে, সে প্রশ্ন থেকেই আমি কপি করে নিয়েছি। তো ইউ আর এ পার্ট অফ দ্য কর্পোরেট কমিউনিকেশন টিম, কর্পোরেট কমিউনিকেশন টিমের একটা অংশ আপনি ইন ইউর কোম্পানি, আপনার কোম্পানি। দ্য ওয়ার্কিং টাইম পিরিয়ড ইজ রিভাইজড এজ 8:30 AM টু 5, 8:30 থেকে 5টা পর্যন্ত আপনাদের এই যে কাজের সময়। মেইল টু দ্য এমপ্লয়ি ইন ইউর কোম্পানি ইনফরমিং দ্য সেম, ঠিক অনুরূপ একটা ইনফরমেশন দিয়ে একটা মেইল করতে হবে। তো এখানে সাবজেক্ট কি করা হয়েছে, রিভাইজড ওয়ার্কিং আওয়ার্স, এই যে 8:30 থেকে 5টা পর্যন্ত আপনাদের কাজ করতে হবে, এই মর্মে কিন্তু এখানে একটা মেইল দেওয়া হয়েছে। এই মেইলটা এখানে লেখা হয়েছে, মেইলটা আপনারা একটু দেখে নেবেন।
আগে যে কাজের ধরন ছিল বা যে কাজটা আগে শুরু হতো এবং শেষ হতো তার একটা সময় ছিল একরকম। এখন কিন্তু রিভাইজড করা হয়েছে যে আগামী কাল থেকে বা আগামী সপ্তাহ থেকে বা আগামী মাস থেকে বা আগামী এত তারিখ থেকে 8:30 থেকে 5টা পর্যন্ত অফিস চলবে। এই মর্মে আপনার প্রত্যেকটা এমপ্লয়ের কাছে একটা ইমেইল করতে হবে, যে ইমেইলটা তারা পড়ে এই রুলসটাকে তারা ফলো করবে। এখানে এরকম ধরনের একটা ইমেইল দেওয়া হয়েছে। এটা হচ্ছে গ্রুপ সিতে থাকবে, যেখানে নাকি 5 মার্কস থাকবে এবং অপশন থাকবে, একটা প্রশ্ন বেশি থাকবে, 4টা লিখতে হবে, 3টা এখানে 15 মার্কস। তো এ পর্যন্ত ছিল আজকের ক্লাস। তো আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমার সাথে ফোনে হোক, হোয়াটসঅ্যাপে হোক, অথবা যে কোনোভাবে হোক যোগাযোগ করে আপনারা সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্তই আলোচনা শেষ করব। নেক্সট ডেতে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার দেখা হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। কে কিছু বলার আছে চৈতি? কিছু বলার, কিছু জিজ্ঞাসার আছে? চৈতি তো কথাও বলে না, কিচ্ছু করে না। না স্যার, কিছু জিজ্ঞেস করার নেই। কোনো কিছু জিজ্ঞাসার নাই? পরীক্ষা কবে হবে, কি দিতে হবে, কত নাম্বার দেবেন স্যার, কোনো কিছু জিজ্ঞাসার নাই? তো স্যার, পরীক্ষা কেমন হবে ওইটার উপর ডিপেন্ড করে আপনি কত নাম্বার দিবেন। পরীক্ষা পরীক্ষা আমি কেমন দিব, আমার পরীক্ষা কেমন হবে ওইটার উপর ডিপেন্ড করে আপনি কেমন নাম্বার দিবেন। আমি কেমন নাম্বার দিব? না, নাম্বার সব আমার কাছে। না, যিনি পেপার দেখবে উনি তো নাম্বার দিবে। আমি যদি কিছু না লিখে আসি তাহলে তো আমি নাম বলতে পারবো না যে আমাকে এত নাম্বার দেন। তাই না? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো, অনেক নাম্বার দেবো। এই যে যারা অনলাইনে বিশেষ করে বেশ কয়েকজন ক্লাস নেয়, ক্লাস করে দেখি নাম্বার তো বেশিরভাগই আমাদের হাতে। 70 মার্কস হচ্ছে আমাদের হাতে, আর 30 মার্কস হচ্ছে আহ, এটা রিটেনের মাধ্যমে আসে, আর 70 মার্কস তো আমরা দেই প্র্যাকটিক্যাল বা এই সব মিলে। তো আমি চাইবো তো আমার স্টুডেন্টরা রেজাল্ট ভালো করুক, নাকি হ্যাঁ না? স্যার, তাহলে বলবেন যখন এক্সাম কবে হইতে পারে। পরীক্ষাটা আসলে ওইভাবে আমাদের ইনফরমেশন আসেনি, তবে মনে হচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পরীক্ষাটা হতে পারে বলে মনে হচ্ছে। তখন তো আবার মাস্টার্স এর ফাইনাল পড়ে যায় স্যার। কোন সময়? ফেব্রুয়ারি মাস মিডিলেই। তাহলে তো বেশ একটা ঝামেলা হয়ে যাবে যে পরীক্ষা তো যেটা, হ্যাঁ, কারণ মিডিলেই মানে মাস্টার্স এর ফাইনাল এক্সাম। বেশ ঝামেলা যে এখন যদি ওই সময় পড়ে যায় তাহলে একটা বিপদ হয়ে যাবে। কারণ এই পরীক্ষা তো অ্যাটেন্ড না করলে, গত এক্সামের রেজাল্টই এখনো পাবলিশ করেন নাই ওনার কলেজ থেকে। ইউনিভার্সিটি থেকে আসলে জানা যায়নি যে এক্সাক্টলি ডেটটা কি। গত সপ্তাহে গিয়েছিলাম, কথা বললাম, তো কন্ট্রোলার স্যারও বলতে পারলো না। তো উনি বললেন যে তো মিটিং হয়নি, তো মনে হয় এরকম সময় হতে পারে, এরকম একটা তথ্য আমাদেরকে দিলেন। মাস্টার্স কোন জায়গায় পড়া হয়, পড়ো তুমি নাকি? স্যার, আমি সিলেট থেকে, শ্রীমঙ্গল থেকে বলতেছিলাম। শ্রীমঙ্গলে বেড়াতে যাওয়ার জায়গা, এত দূর? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসলে দেখা করো, হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। আসবেন স্যার। ঠিক আছে, ধন্যবাদ। অনেক নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার স্টুডেন্ট থ্যাংক ইউ স্যার। তো আমারই ভালো লাগবে, ভালো চাকরি পেলে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। আচ্ছা স্যার, আদাব স্যার। আদাব।